শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক আয় ব্যয় হিসাব করে ফেলবো। এখানে দেখো একটা অঙ্ক এখানে দেওয়া আছে, সেটা হলো একটি ক্লাবের তথ্য সমূহ দেওয়া আছে প্রাপ্তি এবং প্রদান হিসাব। আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাবের অথবা প্রত্যেকটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে সাধারণত তারা প্রাপ্তি এবং প্রদান হিসাব তৈরি করে রাখে। এখানে দেখো প্রাপ্তি সমূহ এবং প্রদান সমূহ। এখানে প্রাপ্তি সমূহ হাতে নগদ কত টাকা নিয়ে শুরু করেছে, চাঁদা, এটা হচ্ছে আয়, খেলাধুলার বাবদ ফি, এটা হচ্ছে আয়, তারপর আপ্যায়ন হতে মুনাফা আয়, বিনিয়োগের সুদ আয়, অনুদানের 40% মুনাফা জাতীয়, তোমরা জানো মুনাফা জাতীয় হলে সেটা আয়। প্রাপ্তির পাশে সাধারণত আয় এবং দায় থাকে। প্রাপ্তির পাশে কি থাকে? আয় এবং দায়। আর প্রদানের পাশে আবার তোমরা দেখতে পাচ্ছ ওখানে ভাড়া দেওয়া আছে, ভাড়া, মজুরি, বেতন, স্টেশনারি, বিনিয়োগ। এখানে হয় ব্যয় থাকবে নতুবা সম্পদ থাকবে সাধারণত, স্পেশালি কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু সাধারণত ব্যয় এবং সম্পদ থাকবে। তাহলে এরকম দেওয়া থাকবে হচ্ছে আমাদের একটা প্রাপ্তি প্রদান হিসাব, এবং পাশাপাশি আমাদের কিছু দেওয়া থাকবে, কি বলে, সমন্বয় দেওয়া থাকবে। আমরা একটু সমন্বয়গুলো একটু দেখে নিচ্ছি। আমাদের এখানে যেমন এখানে সমন্বয় দেওয়া থাকবে, অর্থাৎ প্রাপ্তি প্রদান এবং সমন্বয় ঘটিয়ে আমাদের তৈরি করতে হবে আয় ও ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব 31শে ডিসেম্বর 2017 সালের জন্য। আর ব্যয়সমূহ বা পাশে থাকবে ব্যয়সমূহ অর্থাৎ ডেবিট পাশে, এবং ক্রেডিট পাশে থাকবে আয়সমূহ। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা প্রথমে আয়গুলা এখানে সমন্বয় ধরে অঙ্ক করব। মনে রাখবা প্রত্যেকটি অঙ্ক সমন্বয় ধরে করতে হবে, তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সমন্বয় থেকে আয় ব্যয়গুলো যদি আমি একবার বসিয়ে ফেলতে পারি, তাহলে আমি তারপর চেক দেব প্রাপ্তি প্রদান হিসাব, তারপর আমার একটা আয় একটা ব্যয়ও বাদ যাবে না। প্রথমেই আমি সমন্বয়ে আসি, এখানে আমি দেখি কোনো পার্সেন্টেজ যুক্ত সম্পদ আছে কিনা, নাই, আমার টেনশন করতে হবে না। এবার অন্যান্য তথ্যগুলোর মধ্যে আমি গেলাম, প্রাপ্ত চাঁদার মধ্যে এত টাকা বিগত বছরের, এত টাকা পরবর্তী বছরের, চলতি বছরের চাঁদা অনাদায়ী রয়েছে, তার মানে চাঁদা তো একটা আয়। এখন আমি দেখে আসি প্রাপ্তি প্রদানে আমার চাঁদা, এই যে আমি প্রাপ্তি প্রদানে প্রাপ্তির পাশে চাঁদা 55,000, কত আছে? 55,000 আছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি আবার আমার প্রথমেই হলো, প্রথমে আমি লিখব চাঁদা 55,000। 55,000 লেখার পরে এখন আমার দেখো প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত 2750 টাকা বিগত বছরের বাদ বিগত বকেয়া, বাদ হলো বিগত বকেয়া 2750, বিগত বকেয়া 2750। তারপরে আছে হলো তোমার বিগত বছরের হলো 2750 এবং 3500 টাকা পরবর্তী বছরের, তাহলে বাদ চলতি অগ্রিম, চলতি অগ্রিম এটা হলো 3500। আমি অ্যামাউন্টগুলো একটু পরে লিখছি, ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। তারপরে আবার চলতি বছরের চাঁদা বকে, যে দেখো চলতি বছরের চাঁদা, এই যে এটা হচ্ছে কত, 4000 টাকা অনাদায়ী রয়েছে। এটা আমাদের কাজ করতে হবে হলো চলতি বকেয়া, এটা হলো 4000। তাহলে আমি যদি এখন একটা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে যদি আমি হিসাব করি, প্রথমে হচ্ছে 55,000, তার থেকে আমার বাদ দিতে হবে 2750, আবার বাদ দিতে হবে 3500 এবং যোগ করতে হবে 4000, তাহলে আমাদের 52,750, 52,750 আমি চাঁদা পেয়ে গেলাম। তোমাদের সাথে আমি ইতোপূর্বে আলাপ করেছিলাম যে চাঁদার সাথে বিগত বছরের চাঁদা কেন বাদ দিতে হয়, কারণ এটা এই বছরের চাঁদা না, কারণ এই 55,000-এর মধ্যে আমি বিগত বছরের চাঁদা পেয়েছি 2750, এটা বিগত বছরের আয়, চলতি বছরের আয় না, এজন্য বাদ। আবার আগামী বছরের পরবর্তী বছরে, এই যে দেখো পরবর্তী বছরের টাকা আমি পেয়েছি কত, 3500, এটা কেন বাদ দিলাম, কারণ এটা এবছরের আয় না, আগামী বছরের আমি এবছর পেয়েছি যেটা চাঁদার মধ্যে আছে, এজন্য বাদ দিলাম। আর চলতি বছরের বকেয়াটা আমি কেন যোগ করলাম, চলতি বছরের বকেয়া যোগ করার পেছনে কারণ হচ্ছে যে এবছর এই 4000 আমি যদি নাও পাই, কিন্তু আয়টা কোন বছরের, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান অনুযায়ী আয়টা হচ্ছে এই বছরে, এই জন্য আমি যোগ করেছি। তাহলে আমাদের একটা সমন্বয় কিন্তু ক্লিয়ার। এবার আসো, প্রদত্ত বেতনের মধ্যে 6,300 টাকা হচ্ছে বিগত বছরের, আর চলতি বছরের বকেয়া 2700 টাকা। এখন আমি চলে যাচ্ছি যে আমার প্রাপ্তি প্রদান হিসাবটা আমি একটু দেখে আসি।
প্রাপ্তি প্রদান হিসাবে একটু দেখো, আমি বেতন 36,000, বেতন কত দেওয়া আছে? 36,000। ওকে, বেতন যদি 36,000 থাকে আমরা এখানে লিখব বেতন হচ্ছে 36,000 বাদ বিগত বকেয়া। তোমরা একটু বাদ বিগত বকেয়া লিখে নিবা। এখানে হচ্ছে প্রদত্ত বেতনের মধ্যে 6,300 টাকা বিগত বছরের, 6,300, আর এখানে ছিল 36,000, এটা আমি বাদ দিলাম। আর একটা কি বলেছে যে বেতনের মধ্যে বিগত বছরের 6,300 বাদ দিলাম, চলতি বছরের বকেয়া 2700। এবার আমি যোগ করব, যোগ হলো চলতি বকেয়া। এটা তোমরা একটু ক্লিয়ার করে লিখবা। এখানে হলো 2700। তাহলে 36,000 মাইনাস 6,300, প্রথমে হলো 29,700, এর সাথে আবার যোগ করব 2700, যোগ করলে 32,400। আমার 2 নম্বর সমন্বয় শেষ। এবার কি বলেছে দেখো, যে আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে। তা আসবাবপত্রের 10% অবচয় আমরা দেখে আসি আসবাবপত্র কত আছে। এখানে কোনো আসবাবপত্র আছে কিনা তোমরা দেখতে পাচ্ছ যে আসবাবপত্র 30/6/17, তার মানে বছরের মাঝামাঝি সময় 25,000 টাকার আসবাবপত্র কেনা হয়েছে। আর সমন্বয়ের শুরুতে দেখো একটা আসবাবপত্র আছে 38,000, তাহলে 38,000 এবং 25,000, তোমার 25,000-এর উপর অর্ধেক, 25,000-এর উপর হবে অর্ধেক, আর 38,000-এর উপর হবে ফুল। এটা একটু ক্যালকুলেশন তোমরা করে নিবা যে 38,000-এর 10% হলো 3800 হয়, আর 25,000-এর 10% ধরে যদি আমি অর্ধেক করি তাহলে হবে হলো 1250। তাহলে আমার কত হচ্ছে 3800 প্লাস 1250, তাহলে আমার অবচয় হচ্ছে 5,050। তাহলে আসবাবপত্রের অবচয় 5,050। আমার সমন্বয় আরেকটা শেষ। এবার আমরা চলে যাচ্ছি যে স্টেশনারি অব্যবহৃত রয়েছে 500 টাকা। তাহলে এখন আমাকে প্রদানের পাশে দেখে আসতে হবে স্টেশনারি কত আছে। তোমরা একটু দেখো, স্টেশনারি 4,000 আছে। স্টেশনারি মানে তো মণিহারি, তোমরা জানো। তাহলে আমরা চলে যাচ্ছি যে স্টেশনারি বা মণিহারি তুমি যে নামেই লেখো, স্টেশনারি, এটা কত আমরা দেখলাম 4,000, এবং তার থেকে অব্যবহৃত আছে 500, তাহলে এখানে আমার 3500। তাহলে আমি ইতোমধ্যে সমন্বয়গুলো শেষ করেছি। যেমন প্রাপ্ত চাঁদার মধ্যে 2750 টাকা বিগত বছরের বাদ দিলাম, 3500 টাকা পরবর্তী বছরে সেটাও বাদ দিয়েছি, এবং প্রদত্ত তারপরে হচ্ছে অনাদায়ী চাঁদা 4,000 সেটা যোগ করেছি। তোমরা একটু এই অ্যামাউন্টগুলো এখানে একটু নামিয়ে নিও সবাই, তারপরে একবারে উত্তরটা আসবে। তারপরে হচ্ছে বেতন 6,300, বেতনের থেকে আমি বিগত বছরে 6,300 বাদ দিলাম, চলতি বছরে বকেয়া 2700 যোগ করলাম। তারপরে হচ্ছে তোমার কি বলে আসবাবপত্রের অবচয় 10%, সেটা আমরা ধরেছি। আসবাবপত্রের অবচয় কিভাবে ধরতে হয়, বছরের শুরুতে যেটা আছে 1 বছরের, আর যেটা আমরা মাঝামাঝিতে কিনেছি সেটার উপর 6 মাস, আর স্টেশনারির উপর অব্যবহৃত আছে বাদ দিয়ে লিখলাম। এখন কথা হলো আমার সমন্বয় কিন্তু শেষ, কিন্তু আমার এখন কাজ শেষ হয়নি। আমার এখন দেখতে হবে যে তোমার এখানে আর কি বাদ আছে, সেগুলো আমাকে দেখতে হবে। চাঁদা হয়ে গেছে, খেলাধুলা বাবদ ফি, আপ্যায়ন হতে মুনাফা, বিনিয়োগের সুদ, এইগুলা এখনো আমাদের, এগুলা কিন্তু আয়। এই যে দেখো খেলাধুলা বাবদ ফি 16,000, এটা আমাকে লিখতে হবে খেলাধুলা ফি 16,000, এটা আমার আয়। তারপরে হচ্ছে আপ্যায়ন হতে মুনাফা, আপ্যায়ন হতে মুনাফা, সেটা হচ্ছে কত টাকা একটু দেখে নিই। আপ্যায়ন হতে মুনাফা 2800 টাকা, বিনিয়োগের সুদ 1500, এটা হচ্ছে 2800, এবং বিনিয়োগের সুদ এটা হচ্ছে 1500। তাহলে আমি খেয়াল করি
আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে প্রাপ্তির পাশে খেলাধুলা বাবদ ফি লিখেছি, আপ্যায়ন হতে মুনাফা লিখেছি, বিনিয়োগের সুদ ওকে, আর অনুদানের 40% মুনাফা জাতীয়, তাহলে 40,000-এর 40% কত হয়? 16,000। তাহলে এটাও আমাকে লিখতে হবে, অনুদান এখানে 16,000, অর্থাৎ যে যতটুকু মুনাফা জাতীয় বলবে ততটুকু আমাদের আয় হিসাবে দেখাতে হবে। তাহলে আমার আয়গুলা কিন্তু শেষ। এখন আমি দেখব আমার আর কোনো ব্যয় বাদ পড়লো কিনা। ব্যয়ের মধ্যে দেখো মজুরি, ভাড়া, বেতন। বেতন হয়ে গেছে, মজুরি এবং ভাড়া। তাহলে মজুরি 13,000 আর ভাড়া হচ্ছে 18,000। চলো আমরা লিখে আসি, মজুরি 13,000, ভাড়া 18,000। এবার আবার যাই, মজুরি 13,000, ভাড়া 18,000, বেতন হয়ে গেছে, স্টেশনারি হয়ে গেছে, বিনিয়োগ সম্পদ আসবে না, আসবাবপত্র আসবে না, মেরামত এবং বিবিধ খরচ। আর দুটো ব্যয় বাকি আছে, যে দেখো মেরামত এবং বিবিধ খরচ। মেরামত 2,000, বিবিধ খরচ 3,500। মেরামত আর হলো বিবিধ খরচ, বিবিধ খরচ। তাহলে আমি আবার ভুলে গেছি যে কত কত ছিল। মেরামত 2,000 আর 3,500। একটা হলো 2,000, একটা হচ্ছে 3,500। তো এখন কথা হচ্ছে যে আমি এখানে এটা যোগ করব। এই যোগফলটা আমি দেখব যে কত হয়। যোগফলটা যদি আমি করি তাহলে হয় 89,000। এবং আমি একটু এখানে নিয়ে আসি, এবং আমি যদি এগুলা বিয়োগ করি, বিয়োগফল আমার যা দাঁড়াবে সেটা হবে 11,600। 11,600। এটাকে আমি লিখব ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে একটা আয় ব্যয় হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় একটা অঙ্ক থেকে। তাহলে আয় ব্যয় হিসাব প্রস্তুত করার সময় আমরা প্রাপ্তি প্রদান এবং সমন্বয়, তাহলে আমি তোমাদের যে টেকনিকটা শিখিয়েছি সেটা হচ্ছে আগে সমন্বয়গুলো লিখে ফেলবে, তারপরে তুমি প্রাপ্তি প্রদান চেক দিবে আর কোনো আয় বা ব্যয় বাকি আছে কিনা। মনে রাখতে হবে যে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলা এখানে আনতে হবে। তাহলে আয়ের পাশে সকল মুনাফা জাতীয় আয় বসে, ব্যয়ের পাশে সকল মুনাফা জাতীয় ব্যয় বসে। এভাবে আমরা প্রথমে তাহলে আবার শিখাই। প্রথমে সমন্বয় থেকে আমাকে দেখতে হবে যে আয় ব্যয়গুলো সমন্বয় থেকে লিখব, তারপরে প্রাপ্তি, তারপরে প্রদান। এবং আশা করি তোমাদের কোনোভাবেই কোনো অঙ্ক ভুল হবে না এবং কোনো কিছু বাদও পড়বে না। তোমরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।